আগের পার্টে দেখেছিলাম এল কিভাবে মারা যায়। তখন কি সত্যি এল মারা গিয়েছিল, নাকি পুরোটাই এল এর একটা সাজানো নাটক ছিল, তা আমরা এই পার্টেই জানতে পারবো। তো চলুন পার্ট 2-তে চলে যাই। আগের পার্টে দেখানো হয় নোটবুকে এল এর নাম লেখা মাত্রই এল মারা যায়। এরপর আমরা দেখতে পারি এলকে মারা যেতে দেখে লাইটের মুখে আনন্দের হাসি দেখতে পাই। তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। তখনই আবার এল লাইভে এসে বলে, কিরা, তার মানে তুমি কোনো কিছু না করে অদৃশ্যভাবে মানুষকে হত্যা করতে পারো। এল জানায়, একটু আগে কিরা যাকে মেরেছে সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। কিরাকে ধরার জন্য মূলত এল সেই আসামিকে এল সাজিয়ে লাইভে পাঠিয়েছিল। আসল এল এখনো বেঁচে আছে। তখনই এল কিরাকে চ্যালেঞ্জ করে পারলে যেন তাকে মেরে দেখায়। এল আরো বলে সে জানে কিরা এখন টোকিওতে আছে। তারা বলছে এই লাইভ ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচার হয়েছে, যা মিথ্যা ছিল। আসলে এই লাইভ শুধুমাত্র জাপানে সম্প্রচার করা হয়েছে। তার মানে এটা নিশ্চিত হওয়া গেল যে কিরা জাপানে আছে। এল বলে সে খুব তাড়াতাড়ি কিরাকে ধরে ফেলবে, কিন্তু কিরা বলে না, সে হলো আসল জাস্টিস, দুর্বলদের রক্ষাকর্তা আর নতুন দুনিয়ার গড। তখন রিউক হাসতে হাসতে বলে, তোমরা জাস্টিসের নামে মানুষকে হত্যা করো, এটা আসলে অনেক ফানি। আমি দেখব তোমাদের মধ্যে কে জিততে পারে। এদিকে চিফ বলে, এল কিরাকে ধরতে গিয়ে একজনকে হত্যা করিয়েছে, দুজনেই তো খুনি। তাহলে এল আর কিরার মধ্যে কি পার্থক্য আছে? তারা দুজনেই তো খুনি। এই ঘটনার পর এল ভার্সেস কিরার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। কেউ কেউ কিরার পক্ষ নেয়, আবার কেউ কেউ এলেরও পক্ষ নেয়। এল এই পর্যন্ত হওয়া অস্বাভাবিক খুনগুলো টাইম এন্ড ডেট একসাথে করে কিরার আরো কাছাকাছি পৌঁছে যায়। মূলত খুনগুলো টাইমিং মিলিয়ে তারা বুঝতে পারে জাপানের স্কুল চলাকালীন সময়ে একটা খুনও হয়নি। তার মানে কিরা একজন স্টুডেন্ট, সে স্কুল ছুটির পরে খুনগুলো করে। এখন পর্যন্ত পাওয়া ইনফরমেশন অনুযায়ী কিরা জাপানে আছে এবং সে একজন স্টুডেন্ট। এরপর আমরা একটা শকিং জিনিস জানতে পারি, কিরার কেস ইনভেস্টিগেশন করার লিডার চিফ ইয়াগামি মূলত লাইট ইয়াগামি মানে কিরার বাবা। তার মানে চিফ যাকে খুঁজে যাচ্ছে সেই কিরা হলো তার নিজেরই ছেলে, কিন্তু সে জানে না। ডিনার করার পরে লাইট তার বাবাকে বলে সে জানে তার বাবার ব্যস্ত সময় যাচ্ছে, সে কিরার কেসে ইনভেস্টিগেশন করছে। তাই লাইট তার বাবাকে কিরার কেসে হেল্প করতে চায়। চিফ বলে যদিও লাইট আগেও পুলিশকে হেল্প করেছে, তবে কিরার কেসে লাইফ রিস্ক রয়েছে, তাই তার এই কেসে জড়ানোর দরকার নেই। সেখানে আমরা রিউকে আপেল খেতে দেখি। রিউক শুধু আপেল ছাড়া অন্য কিছুই খায় না। কিরা পুলিশের ডাটাবেসে ঢুকে জানতে পারে, পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে কিরা একজন স্টুডেন্ট, তাই সেই স্কুল টাইমে খুন করে না। এটা জানার পরপরই কিরা প্রতি ঘন্টায় একজন করে ক্রিমিনাল খুন করতে শুরু করে। এটা দেখে পুলিশ বলে, এখন তো স্কুল টাইমও খুন হচ্ছে, তাহলে কিরা স্টুডেন্ট না? এল বলে, কিরা এখন তাদেরকে ধোকায় ফেলতে যাচ্ছে। স্কুল টাইমও খুন হচ্ছে মানে কিরা খুনের সময়কে ম্যানিপুলেট করতে পারে, মানে সে একটা নির্দিষ্ট টাইম লিখে দেয় আর ওই টাইমেই মৃত্যু হয়। এল আরো বলে, তাদের ইনফরমেশন কোনোভাবে লিক হয়ে যাচ্ছে। মাত্র 3 দিন আগে তারা ইনভেস্টিগেশন করছে যে কিরা স্টুডেন্ট, আর তারপর পরে খুনের টাইম চেঞ্জ হয়ে গেল। কিরা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আছে, অর্থাৎ পুলিশের কাছের কেউ। এদিকে পরদিন লাইট আর রিউক বাইরে হাঁটছিল, আর কিরা বলছিল যে সে খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ডকে ক্রাইম ফ্রি করে ফেলবে। তখন লাইট নোটিস করে কেউ একজন তার পিছু করছে। রিউক বলে, কি মনে হয় পুলিশ তার পিছে লেগেছে কিনা? লাইট বলে, তাকে সন্দেহ করার তো কোনো কারণই নেই, তাহলে তার পিছু কেন করছে? লাইট বাড়ি ফিরে আসলে সে এজেন্টের পিছে পিছে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। রাতে রিউক বলে, সিনিগামীরা ডেথ নোটের মাধ্যমে হাজার হাজার বছর ধরে বাঁচতে থাকে। ডেথ নোটে লেখা কোনো ব্যক্তির যখন মৃত্যু হয় তখন তাদেরকে জীবনের বাকি অংশ সেই ডেথ নোটবুকের আসল মালিক মানে সিনিগামীদের আয়ত্তে যুক্ত হয়। এভাবেই তারা হাজার হাজার বছর বেঁচে থাকে। লাইট বলে, তারা কিভাবে বুঝে যে মারা যাওয়ার ব্যক্তির আর কত বছর আয়ু ছিল? সে সবার কপালে তাদের নাম আর আয়ু লেখা দেখতে পায়।
এটা শুনে লাইট এক্সাইটেড হয়ে বলে, তাহলে তুমি আমাকে এল এর পুরো নাম আর তার পরিচয় বলে দাও। রিউক বলে, না, আমি এমনটা করতে পারবো না। আমি তোমার পক্ষেও নেই, আবার এল এর পক্ষেও নেই। তবে লাইট চাইলে অন্যদের নাম আর আয়ু জানতে পারবে, কিন্তু বিনিময়ে তার জীবনের অর্ধেক আয়ু রিউককে দিয়ে দিতে হবে। লাইট তার আয়ু রিউককে দিতে রাজি হয় না। এরপর আমরা ডেথ নোটের আরো একটা রুলস জানতে পারি। কারো নাম লেখা 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণ না লিখলে সেই ব্যক্তি হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটা আমরা আগে জেনেছিলাম। আর যদি মৃত্যুর কারণ লেখা হয় তাহলে 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ ডিটেলস লিখে দিতে হবে। পুলিশ জানতে পারে আরো 3 জন কয়েদি জেলের মধ্যেই মারা গেছে। তাদের মধ্যে একজন মারা যাওয়ার আগে দেয়ালে নিজের আঙ্গুল কেটে একটা হিন্ট রেখেছিল। দ্বিতীয় জন সুসাইড নোট লিখে গেছে। আর তৃতীয় জন নিজের সেল থেকে বের হয়ে বাথরুমে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তখন এল বলে, মনে হচ্ছে কিরা নতুনভাবে হত্যা করার জন্য এই 3 জনের উপর টেস্ট করছে। এইদিকে লাইট বলে, সে ঠিক যেভাবে লিখেছিল ওই 3 জন ঠিক সেভাবেই মারা গেছে। এরপর সে কিছু একটা ভেবে রিউকে বলে, ডেথ নোট যে টাচ করবে সেই তো তোমাকে দেখতে পারবে। এই বলে লাইট ডেথ নোটে কিছু একটা লিখতে শুরু করে দেয়। পরদিন সে তার গার্লফ্রেন্ড শিউরির সাথে দেখা করে এবং শিউরিকে নিয়ে একটা বাসে উঠে যায়। তাকে ফলো করতে করতে একজন এজেন্ট যে লাইটকে ফলো করছিল সেও বাসে উঠে যায় এবং লাইটের পিছনের সিটে গিয়ে বসে। লাইট তাকে বলে সে কেন লাইটকে ফলো করছে। এজেন্ট বলতে থাকে সে কিছুই বুঝতে পারছে না লাইট তাকে কি বলতে চাচ্ছে, সে কেন তাকে ফলো করতে যাবে। এরপর নেক্সট স্টপে বাস থামলে একটা লোক বাসে ওঠে। হঠাৎ সে ড্রাইভারের মাথায় বন্দুক তাক করে। এজেন্ট দেখতে পায় এই লোকটাও একজন ক্রিমিনাল। সে বাস কোম্পানিতে কল দেয় 100 মিলিয়ন দাবি করে। এদিকে কিরা ততক্ষণ একটা ছোট্ট পেপারে কিছু একটা লিখে পিছনে সেই এজেন্টকে দেখায়। পেপারে লেখা ছিল, আমি সুযোগ পেলে ওকে ধরে ফেলবো। এজেন্ট বলে, এমন কিছু করার দরকার নেই। সে তার ব্যাজ দেখিয়ে বলে সে একজন FBI এজেন্ট, সে সামলে নেবে। কিরা সেই ছোট্ট কাগজের টুকরোটা তাদেরকে কথা বলতে দেখে সেই হাজেকার তাদের কাছে আসে। নিচে পড়ে থাকা কাগজের সেই টুকরোটা হাতে তুলে নেয়। পড়ার পর সে লাইটের মাথায় বন্দুক তাক করে। মূলত এখানে লাইট ডেথ নোট থেকে এই টুকরোটা ছিঁড়ে নিয়ে এসেছিল। আর হাইজ্যাকার ডেথ নোটের এই টুকরোটা টাচ করার কারণে রিউককে দেখতে পায়। রিউককে দেখে ভয় পেয়েছে। রিউকের দিকে তার বন্দুকে যতগুলো বুলেট ছিল সবগুলো ফায়ার করে দেয়, কিন্তু এতে তো রিউকের কিছুই হয় না, কারণ সে গড অফ ডেথ। বুলেট শেষ হয়ে যাওয়ায় সে ভয়ে পালানোর জন্য দৌড়ে বাস থেকে নেমে যায়। আর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে, সাথে সাথে সে মারা যায়। আমরা লাইটের থেকে জানতে পারি বাসে ওঠা থেকে শুরু করে হাইজ্যাকার মৃত্যু পর্যন্ত যা যা হয়েছে সে সব কিছুই লাইটের প্ল্যান ছিল। সে এই হাইজ্যাকারের মৃত্যুর কারণ এইভাবেই লিখেছিল। এই ঘটনা দেখে শিউরি অনেক অসুস্থ হয়ে পড়ে। লাইট এজেন্টকে বলে যদি তার কোনো প্রশ্ন থাকে তাহলে যেন তার সাথে একা দেখা করে। লাইট শিউরিকে নিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে FBI এজেন্ট তার ফিয়ান্সের কাছে ফিরে যায়। রে এর ফিয়ান্সে নিজেও একজন এজেন্ট। লাইট বাড়ি ফিরে এসে বলে নিশ্চয় এটা এল এর কাজ। পুলিশ ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত কেউই কিরা এই সন্দেহে এল ডিপার্টমেন্টের লোকদের ফ্যামিলির লোকদের উপর এজেন্ট লাগিয়ে নজর রাখছে। লাইট বুঝতে পারে রে একমাত্র এজেন্ট না, এমন আরো অনেক এজেন্ট আছে যারা বিভিন্ন জনকে ফলো করছে। যদি লাইট শুধু তাকে ফলো করা এজেন্টকে মেরে ফেলে তাহলে সন্দেহ তার উপর আসবে। এল বুঝে যাবে যেহেতু লাইটকে ফলো করা এজেন্ট মারা গেছে, তার মানে লাইট হলো আসল কিরা। তাই এজেন্টদেরকে মারতে হলে সব এজেন্টদেরকে একই সাথে একই টাইমে মারতে হবে। তখন রিউক অবাক হয়ে বলে লাইট FBI এজেন্টরা কিন্তু ক্রিমিনাল না, তাদেরকে মারা ঠিক হবে না। পরের দিন রে তার ফিয়ান্সের সাথে চার্চে যাওয়ার কথা।
কিন্তু হঠাৎ করে বলে তার একটা জরুরি কাজ আছে, তাই সে চার্চে যেতে পারবে না। রে আর কিছু না বলে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে যায়। রে এই সময় ট্রেনে করে কোথাও যাওয়ার কথা না, তাহলে সে কোথায় যাচ্ছে? রে এর ফিয়ান্সের একজন এজেন্ট হওয়ায় তার সন্দেহ হয়, তাই সে রেকে ফলো করে ট্রেনে উঠে পড়ে। রে ট্রেনে উঠে একটা খাম দেখতে পায়। খামটা খুলে সে একটা টার্ন রিসিভার আর কিছু কাগজ দেখতে পায়। ট্রান্স রিসিভারের মাধ্যমে কীরা এর সাথে কন্টাক্ট করে। কীরা বলে সে রেকে প্রতি মুহূর্ত দেখছে, উল্টাপাল্টা কিছু করলেই তাকে মেরে ফেলবে, তাই তাকে কীরার কথা মতো কাজ করতে হবে। এই টান উত্তেজনায় এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়, আর আমি শীঘ্রই পরবর্তী পার্টগুলো নিয়ে হাজির হব। তাই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।